স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশজুড়ে ফিটনেসবিহীন যানবাহনের দাপট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মালিকদের চাপে নীরব বিআরটিএ। জনসংখ্যাকে সম্পদে পরিণত করার চেষ্টায় সরকার, অর্থের যোগানে আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা, পরিবেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক। গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল, বিধি ভঙ্গের অভিযোগ। এবং গ্রেনেড হামলা মামলার রায়ে জাহাঙ্গীর আলম বদরের বদলে জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড, দাবি আইনজীবীর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশে ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে 1 জুন থেকে মেয়াদোত্তীর্ণ বাস ট্রাকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বিআরটিএ। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে পরিবহন বিশেষজ্ঞদের। বলছেন, এর আগেও এমন ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বাস মালিকদের চাপে তা বন্ধ হয়ে যায়। গত বছরের জুনে লক্কর-ঝক্কর বাস ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত হয়। রাজধানীতে বিনা বাধায় চলছে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর এমন বাস। রংচটা, ভাঙাচোরা ও কোনোটির মেয়াদ ফুরিয়েছে 1 যুগেরও আগে। বিআরটিএর হিসাবে দেশে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ প্রায় 58 লাখ নিবন্ধিত যানবাহন রয়েছে। এর মধ্যে বাস, মিনিবাস 81,847টি, যার 41% বয়স 20 বছরের বেশি। আর ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির সংখ্যা 2,02,772, যার 15% 25 বছরের পুরনো। কোনো বাধা ছাড়াই চলছে এসব বাস। বিআরটিএ জানিয়েছে 1 জুন থেকে শুরু হবে অভিযান। তবে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। প্রত্যেকটা রুটগুলি নির্ধারণ করে সেখানে ভালো মানের বাস দেওয়া এবং চাহিদা অনুযায়ী বাস যদি আমরা নামাতে পারি, যে আনফিট, লক্কর-ঝক্কর, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, সেই বাসগুলি সড়ক থেকে তুলে নেওয়া যাবে। এই যে উদ্যোগটা, তখন সেটা সফল হবে। না হলে এই কথাটা আমরা বলছি, কিন্তু এই উদ্যোগটাও দেখা যাবে একসময় হোঁচট খাবে। সড়কের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বায়ু দূষণের জন্য এসব আনফিট যানবাহনকে দুষছেন বিশেষজ্ঞরা। এগুলো বন্ধ না হওয়ার দায় বিআরটিএকেই নিতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণগুলোর মধ্যে কিন্তু একটি, বায়ু দূষণের কারণগুলোর মধ্যে অন্যতম। এই সব কারণে এখান থেকে বেরিয়ে আসার জন্য এই ফিটনেসবিহীন গাড়িগুলো অচিরেই ডাম্পিং অথবা ডিসপোজাল করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা যানজটের শীর্ষে চলে গেছি, বায়ু দূষণের শীর্ষে চলে গেছি। এই যে অব্যবস্থাপনা, অনিয়ম, এখান থেকে বের হতে হলে আসলে আমি যেভাবে দেখছি, আমাদের পলিসির জোর লাগবে এখানে, এবং কমিটমেন্ট লাগবে, রাজনৈতিক সদিচ্ছা লাগবে। গত বছর বাসের 20, ট্রাকের 25 বছর আয়ুষ্কাল নির্ধারণ করা হয়। নির্দেশনা দেয়া হয় মেয়াদোত্তীর্ণ গাড়ি ধ্বংসের, কিন্তু বাস মালিকদের চাপে সিদ্ধান্ত স্থগিত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কমবে না উল্লেখ করে 20 বছরের পুরনো বাস এখনও কিভাবে চলছে প্রশ্ন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের। বনানীতে বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় কথা বলেন তিনি। এ সময় মেয়াদোত্তীর্ণ লক্কর-ঝক্কর বাস ডাম্পিং না করে পুরোপুরি ধ্বংসের সুপারিশ করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। আর এসব গাড়ি সড়ক থেকে কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না জানতে চেয়ে পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, এর দায় শুধু মালিকদের দিলে হবে না, বিআরটি সড়ক পরিবহন কর্তৃপক্ষেরও নিতে হবে। পরে মোটরসাইকেল প্রসঙ্গে নো হেলমেট, নো ফুয়েল এই নীতি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নিতে বলেন সড়কমন্ত্রী। পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল, তারপর আমরা 6 লেন করছি, 4 লেন করছি। এগুলোর
সুফলটা তো আমাদের পেতে হবে, যানজট তো কমতে হবে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, উপদেষ্টা পরিষদের সভায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। উপদেষ্টা পরিষদের সভায় প্রথমেই যদি বলি যে জিনিসটি, সেটা হলো বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত, তিনি কিন্তু অকপটে বলছেন যে রাস্তায় কোনো ধরনের লক্কর ঝক্কর বা ফিটনেসবিহীন যানবাহন যেন না চলে, সেটা তারাও চায়। তিনি এভাবেই উচ্চারণ করলেন, কোট আনকোট করে যদি বলি, যে আমার নিজেরও সন্তান আছে, সেও যানবাহনে চলাফেরা করে, আমার সন্তানও সেই ফিটনেসবিহীন যানবাহনে চড়ে মৃত্যু হতে পারে বা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে পারে। একইভাবে শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, তিনিও কিন্তু বললেন যে কেন এই ফিটনেসবিহীন যানবাহনগুলোকে ডাম্পিং করা বা একদম নষ্ট করা হচ্ছে না, সেই প্রশ্নটা কিন্তু তিনিও করলেন। একইভাবে এই সভায় সড়ক পরিবহন মন্ত্রী ক্ষোভ ঝাড়লেন বিআরটিএর কর্মকর্তাদের উপর। তারা বললেন যে এত উন্নয়ন হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরে সড়কে কেন বিশৃঙ্খলা হয়, ইজি বাইক এবং মোটর সাইকেলের যে দুর্ঘটনা হচ্ছে এর বেশিরভাগই কিন্তু মারা যাচ্ছে বা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। তিনি বলছেন যে আগের যে কোনো সময়ের চেয়ে দুর্ঘটনা কমলেও যেহেতু ইজি বাইকে 10 জন 12 জন থাকে এবং যেহেতু হালকা ধরনের একটা বাহন, রাস্তায় চলাচল করলে যে দুর্ঘটনাটা ঘটে সেটা কিন্তু আহত বা নিহত হয়ে যায়, বেশিরভাগ মানুষ বেশিরভাগ ইনজুর্ড হয়ে যায়। বুদ্ধদেব, একটি বিষয় জানাবেন যে এই যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, কবে নাগাদ অভিযান চালানো হবে? হ্যাঁ, দুইটি সিদ্ধান্ত হয়েছে। দিন তারিখ উল্লেখ না করলেও তিনি কিন্তু বলছেন যে ঢাকা শহরে যাত্রী এবং চালক দুইজনেরই হেলমেট থাকে এবং এটা কিন্তু প্রায় 98% কার্যকর হয়েছে। 1-2% কার্যকর এখনো হয়নি, যেটি রাজনৈতিক দলের প্রভাব বা অন্যান্যভাবে সেটা হয়। কিন্তু তিনি একটি জিনিস উল্লেখ করেছেন, সারা দেশে যেন এভাবে হেলমেট ছাড়া কোথাও কেউ ফুয়েল না দেওয়া হয়, এবং তিনি এভাবে বলেছেন নো হেলমেট নো ফুয়েল, এইটা যেন বাস্তবায়ন হয়, এটার উপর জোর দিয়েছেন। কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যে এই বাইকে যদি কেউ হেলমেট ব্যবহার না করে তাহলে তাকে যেন ফুয়েল না দেওয়া হয়। আরেকটি জিনিস তিনি বলেছেন যে এই ব্যাটারি চালিত ইজি বাইক সেগুলো যেন মহাসড়কে বা বড় রাস্তায় চলাচল না করতে পারে, এ ব্যাপারে কর্মকর্তারা যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং আজকে থেকে যেন সেটা কার্যকর করে, সেটা সেতুমন্ত্রী বলেছেন। এছাড়া অন্যান্য যারা এই মিটিংয়ে সিদ্ধান্তে নিয়েছেন, এর মধ্যে 2 সিটি কর্পোরেশনের মেয়র ছিল, তারাও কিন্তু বলছেন যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার। এজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দেন। সকালে রাজধানীতে আইসিপিডি সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 2 দিনব্যাপী জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের উপর বৈশ্বিক সংলাপের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আগত 48টি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। দেশের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশু ও মাতৃমৃত্যু অনেক কমিয়ে আনা হয়েছে। সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে জনসম্পদে রূপান্তরে সরকার ব্যাপক কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নে পরিবার ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে।
বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনে ঘরহারা মানুষদের মানবিক সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। দেশের উন্নয়নের জন্য নারীর অগ্রযাত্রা জরুরি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাজেটের 30% নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা জাতীয় বাজেটে মোট 30% নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্পর্ক উন্নয়নে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সকাল 11:30টায় সচিবালয়ে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানান তিনি। পরিবেশ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত, তাই জলবায়ু ফান্ড থেকে অর্থ দরকার। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ বিষয়ে আমেরিকার প্রযুক্তিগত স্যাটেলাইট ডাটা দরকার। যুক্তরাষ্ট্র সেই ডাটা দিতে রাজি হয়েছে। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশের সাথে বিভিন্ন খাতে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এবং আমেরিকা আরও কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীববৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা, সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। আলোচনা ফলপ্রসূ হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে উঠে এসেছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিষয়ে, এবং পরিবেশ রক্ষার বিভিন্ন খাতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি নেই, তবে সে দেশের আইন মন্ত্রণালয়ের প্রক্রিয়া মেনেই এটি করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সাথে নৈশভোজ শেষে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 3 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন এই মার্কিন প্রতিনিধি। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার বাসায় নৈশভোজে অংশ নেন লু। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু, বিদ্যুৎ সহ কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। ভিসা নীতি সহ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো ওরাও তুলে নাই, আমিও তুলি নাই। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি। স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। এছাড়া গাজায় ইসরায়েলিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয় বলেও জানান সালমান এফ রহমান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে শ্রীপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয় প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে।
তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছোট বোন রুমানা আলী টুসি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। এর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসা চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়কে তলব করে নির্বাচন কমিশন। পরে সিদ্ধান্ত নেওয়া হয় তার প্রার্থিতা বাতিলের। এদিকে প্রকাশ্যে ভোট দেয় বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান ওনার বিরুদ্ধে শুনানি ওনাকে শোকজ করা হয়েছিল। ওনার শুনানি শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান প্রতীক ঘোড়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কমিশন দেখেছে, তার বক্তব্য শুনেছেন। সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। গোপালগঞ্জ সদরে চন্দ্র দীঘলিয়ায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এদিকে নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় চন্দ্র দীঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভূঁইয়া ও মিনহাজ ভূঁইয়ার সাথে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের বাগবিতণ্ডা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ সময় গোলাগুলিতে ওয়াসিকুল ভূঁইয়া নামে একজন নিহত হন। আহত হন আরও 5 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংগঠন বিরোধী কাজের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সহ 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ফলে দুপক্ষের সংঘর্ষের জেরে এই পদক্ষেপ নেওয়া হলো। বহিষ্কৃত 4 জন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ ও আশিকুর রহমান অপু এবং সাংগঠনিক সম্পাদক কাবিরুজ্জামান রুহুল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজের কারণে এই 4 জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। গত শনিবার রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল বাতিল চেয়ে রিট করেছেন পরাজিত প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। একই সঙ্গে রিটে মিশা সওদাগর ও ডিপজল কমিটির দায়িত্ব পালনে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। বুধবার হাইকোর্টে নিপুণের পক্ষে এই রিট আবেদন দাখিল করেন তার আইনজীবী। এ বিষয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চে শুনানির কথা রয়েছে। নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি গঠনেরও আবেদন জানিয়েছেন নিপুণ। গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়। এতে মিশা সওদাগর সভাপতি, মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরাজিত হন মাহমুদ কলি ও নিপুণ। এর আগে শিল্পী সমিতির এই নির্বাচন ঘিরে জায়েদ খানের সাথে দ্বন্দ্বের কারণে আলোচনায় আসেন নিপুণ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে গোপালগঞ্জের শিগগিরই সরেজমিন তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। কথিত বেনজির চকের সম্পদের পরিমাণ জানতে এরই মধ্যে জেলার সব রেজিস্ট্রি ও ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক। সংস্থার তদন্ত বিভাগের কমিশনার বলছেন, যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রতিবেদনে বেনজির পরিবারের শত শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে গোপালগঞ্জের বেনজিরের চক নামে বিশাল রিসোর্ট বিশেষ নজর কাড়ে। তবে অবৈধ সম্পদ অর্জনের তথ্য অস্বীকার করেন বেনজির। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের যে সম্পদের পরিমাণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা অস্বাভাবিক। মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন, ব্যবসা বাণিজ্য করা, এইটা কিন্তু একটা সীমারেখা থাকে, একটা স্বাভাবিকতা থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক। অভিযুক্তের স্থাবর সম্পদ অনুসন্ধানে দুদকের প্রতিনিধিরা শিগগিরই সরেজমিনে তদন্ত করবেন। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তারা। 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে যেসব তথ্য চাওয়া হচ্ছে, তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আমাদের রিপোর্ট দিবে। অন্যদিকে বেনজিরের সম্পদের বিষয়ে দুদকের প্রতিবেদন অগ্রগতি জানতে চেয়ে আদালতের বেঁধে দেয়া 2 মাসের মধ্যে 1 মাস পার হয়ে গেছে।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসামি জাহাঙ্গীর আলম বদর, কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে এ ভুল হয়েছে বলে দাবি আইনজীবীর। বলছেন শুধু দুজনের বাবার নাম এক, তবে রাষ্ট্রপক্ষ বলছে প্রকৃত আসামিকেই ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের আপিল শুনানিতে এসব তথ্য উঠে এসেছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় 24 জন, আহত 3 শতাধিক। 2018 সালের অক্টোবরে আলোচিত এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান ও জাহাঙ্গীর আলম সহ 19 জনের মৃত্যুদণ্ড হয়। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ 19 জনের। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে চলছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। সেখানে দাবি করা হয় হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী ঢাকার দোহারের জাহাঙ্গীর আলম বদরের পরিবর্তে নিরপরাধ কুষ্টিয়ার জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। জাহাঙ্গীর আলম বদর মুফতি হান্নানের সাথে 9টি মামলায় সহযোগী আসামি। সেই জন্য আমরা বলছি যে এইটা মিস্টেকেন আইডেন্টিটি এবং সে অনারেবলি অ্যাকুইটেড হওয়া উচিত। এইটা আশা করি এই অ্যাপিলেট কোর্টে সেইটা রিমেডি হবে এবং জাহাঙ্গীর আলম যে মিস্টেকেনলি এখন মৃত্যুর দণ্ডে এবং কন্ডেম সেলে রয়েছে, সে এখান থেকে মুক্তি পাবে। হাইকোর্টকে জানানো হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। হামলার দিন বাবার লেপ্তশকের দোকানেই ছিলেন তিনি। আমার ভাগ্নের বাপের নাম এবং তার নিজ নাম মিল থাকার কারণে তদন্ত কর্মকর্তা তাকে সম্পূর্ণ নিজে জাহাঙ্গীর আলম বদরের স্থলে স্থলাভিষিক্তের লক্ষ্যে তাদের ব্যক্তিগত অর্জনের লক্ষ্যে এই জিনিসটা ঘটাতে আমার ভাগ্নে সম্পূর্ণরূপে নির্দোষ। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতেই ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জাহাঙ্গীর আলম ঠিক আছে, কিন্তু আমার জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলম না, এই তো সেটা তো ওনাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা দেখাবো যে একই লোক এবং ট্রায়াল কোর্টে উনি এই এলিবাই নিয়েছেন, উনি এসে এখানে গল্প বললে হবে না। তো আপনাকে ফৌজদারি মামলা যদি কোনো এটা করতে হয়, ওই লাইনে ক্রস করতে হবে। উনি কি ক্রস করেছেন? ভুল আসামির সব তথ্য প্রমাণ দেওয়ার পরও বিচারিক আদালত তা আমলে নেয়নি বলে দাবি জাহাঙ্গীর আলমের আইনজীবীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। বুধবার ভোররাত থেকে উখিয়া লাল পাহাড়ে অভিযান চালানো হয়। র্যাব জানায় ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে লাল পাহাড়ে অভিযান চালান তারা। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আরসার আস্তানা থেকে 2 সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইন শৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া যায়। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সরকারি চাকরিতে প্রবেশের সীমা 35 বছরের বিপক্ষে বেশিরভাগ শিক্ষার্থী ও বিশেষজ্ঞ। চাপ বাড়ার আশঙ্কা। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, থাকবে 18 মে পর্যন্ত। স্বর্ণের কারিগরদের মজুরি বাড়ানো হয়েছে। এখন থেকে সোনার গহনায় ন্যূনতম 6% মজুরি নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা আগে 2 থেকে 3% দেয়া হতো। একই সঙ্গে গহনা পরিবর্তনে 10% এবং ক্রেতার কাছ থেকে পুরনো গহনা কেনার ক্ষেত্রে 15% বাদ দেওয়ার নিয়ম করেছে বাজুস। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। ফলে এখন কেউ 1 লাখ টাকার সোনার অলংকার কিনতে গেলে মজুরি বাবদ ক্রেতাকে ন্যূনতম 6,000 টাকা দিতে হবে। এতদিন সাধারণত ক্রেতা বিক্রেতার সম্পর্কের ভিত্তিতে 2,000 থেকে 3,000 টাকা মজুরি নেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী সোনার অলংকার পরিবর্তনের ক্ষেত্রে 10% এবং ক্রেতার নিকট থেকে কেনায় 15% বাদ যাবে। এতদিন গহনা পরিবর্তনে 9% এবং বিক্রিতে 13% বাদ দেওয়ার নিয়ম ছিল। আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাদের দাবি বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। তবে এই খবর সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।
বিষয়টি নিয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে, মূলত রিজার্ভ চুরির খবর গোপন করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের 3 জন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। তিনি জানান, বর্তমানে ফেডারেল রিজার্ভের সাথে বাংলাদেশ ব্যাংকের 3 স্তরের কনফার্মেশন ব্যবস্থা রয়েছে। নিয়মিত রিজার্ভের হিসাব মেলানো হয় বলেও জানান তিনি। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।